আসসালামু আলাইকুম, এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 21শে মে 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সামান্য পরিমাণে সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রধান এক সূচক 6.28 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 4,801 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 1.59 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1,781 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 2.96 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1,050 পয়েন্টে। আজ ডিএসসিতে 326 কোটি 29 লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 297 কোটি 71 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 399টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 228টি, দাম কমেছে 105টির এবং দাম অপরিবর্তিত ছিল 66টি কোম্পানির। তো যাই হোক, আজকে মার্কেট খুবই আপ ডাউনের ভিতর দিয়ে গিয়েছে, বিশেষ করে তবে লেনদেন কিছুটা গত দিনের চেয়ে বেড়েছে। শেয়ার মার্কেটে বিনিয়োগেরা খুবই দ্বিধান্বিত অবস্থায় রয়েছে বলে এরকমটা হচ্ছে বলে আমি মনে করি। তো যাই হোক, আজকে তিনটি সূচকে সামান্য হলেও বেড়েছে, যেটা খুব ভালো দিক। তবে দেখা যাক এই সপ্তাহে আগামীকাল শেষ দিন কি ঘটে। তো এখন আমি আজকের দিনে ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মা, এমটিবি, হাইড্রোবার্গ সিমেন্ট, ডেল্টা লাইফ, আলারফা ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, ওয়ালটন, লিগেসি ফুডার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক একাই 2 পয়েন্টের মতো, বিকন ফার্মা 2 পয়েন্টের মতো, অপরদিকে এমটিবি 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের এরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমরা যে আজকের দিনে মার্কেট ব্রেকার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে জিপি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইসলামী ব্যাংক, ইবিএল, স্কয়ার ফার্মা, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক এবং ব্যাংক এশিয়াম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জিপি একাই 3 পয়েন্টের মতো, অপরদিকে ইউসিবি 2 পয়েন্টের মতো, ইসলামী ব্যাংক ও ইবিএল 1 পয়েন্টের মতো, বাকি সবাই 1 পয়েন্টের এরকম সূচকের পতন ঘটিয়েছে। তো এখন তুমি আজকের দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ন্যাশনাল টি কোম্পানি, লিগেসি ফুটওয়্যার, ইবিএল এনআরবি ব্যাংক মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সোনাগাঁ টেক্সটাইল, গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এবং ডেসকো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ন্যাশনাল টি কোম্পানি, লিগেসি ফুটওয়্যার, ইবিএল এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সোনাগাঁ মূলত হলটেড হয়েছে। অপরদিকে গ্লোবাল হেভি কেমিক্যাল মূলত 7%-এর মতো এবং বাকি সবাই 6%-এর মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। এখন আমি আজকের দিনে টপ ব্লুজার বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে জিল বাংলা, ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিনান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, লঙ্কা বাংলা সিকিউরিটিজ, ইউসিবি, বারাকা পতেঙ্গা পাওয়ার, অগ্রণী ইন্স্যুরেন্স, শেবার্ড ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত এবং বারাকা পাওয়ার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিল বাংলা, ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিনান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও লঙ্কা বাংলা সিকিউরিটিজ মূলত 5%-এর মতো এবং বাকি সবাই দেখা যায় 2 থেকে 4%-এর মতো মূল্যের পতন ঘটেছে। তো এখন যদি আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ব্র্যাক ব্যাংক, ওরিয়েন্ট ফিউশন, বিসাচারি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, শাইনপুকুর সিরামিক্স, মিডল্যান্ড ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং এনআরবি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক 18 কোটি টাকার মতো, ওরিয়েন্ট ফিউশন 17 কোটি, বিসাচারি 12 কোটি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 10 কোটি, সিটি ব্যাংক 8 কোটি, স্কয়ার ফার্মা, শাইনপুকুর সিরামিক্স 6 কোটি, মিডল্যান্ড ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার 5 কোটি এবং এনআরবি ব্যাংক 4 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন তুমি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে, তাহলে দেখা যাচ্ছে ভলিউমের শীর্ষে চলে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এসআইবিএল, এনআরবি ব্যাংক, সিটি ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, পিএসপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, শাইনপুকুর সিরামিক এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 75 লাখের মতো, অপরদিকে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড 72 লাখের মতো, এসআইবিএল 52 লাখের মতো এবং বাকি সবাই দেখা যাচ্ছে 43 লাখ থেকে 28 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। তো এখন আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ সেক্টরে ভালো করেছে। খারাপের ভিতরে দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টর, টেলিকমিউনিকেশন, কর্পোরেট বন্ড এগুলো সামান্য পরিমাণে খারাপ করেছে। অপরদিকে ভালোর ভিতরে দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ড খুবই ভালো করেছে, অপরদিকে এছাড়া বাকি সবাই টুকটাক ভালো করেছে। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। শেয়ার বাজারে চোখ রাঙানি, সূচক ঊর্ধ্বমুখী হলেই ভয়াবহ সেল প্রেসার। তো কি বলেছে, বাংলাদেশের শেয়ার বাজার দীর্ঘদিন যাবত ঘুরপাক খাচ্ছে এক অস্থিরতা ঘূর্ণিতে। একদিকে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন নানা উদ্যোগ নিচ্ছে বাজার চাঙ্গা করতে, অন্যদিকে বাজার যেন বারবারই সেই চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে নিচের দিকে ধাবিত হচ্ছে। সাম্প্রতিক বাজার চিত্র পর্যবেক্ষণে দেখা গেছে দিনের শুরুতে সূচক কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও দিন শেষে বিক্রির চাপ ও বিনিয়োগকারীদের আতঙ্ক বাজারকে ফের নেতিবাচক ধারে ফিরিয়ে নেওয়া হয়। এই অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী। তো
তো বাজার বিশ্লেষকদের মতে বাজার ঊর্ধ্বমুখী হতে শুরু করলেই এক শ্রেণীর প্রাতিষ্ঠানিক ও প্রভাবশালী বড় বিনিয়োগকারী সেল প্রেসার তৈরি করছেন। এতে করে বাজারে কৃত্রিম চাপ সৃষ্টি হয় এবং নতুন করে আতঙ্ক শুরু হয় খুচরা বিনিয়োগকারীদের মধ্যে। এই চক্রাকার পরিস্থিতিতে দিনের শেষে বাজারকে পতনের দিকে ঠেলে দেয়। আজ বুধবারও বাজারে একই দৃশ্য চোখে পড়ে। লেনদেনের শুরুতে কয়েকবার বাজার বেশ ঊর্ধ্বমুখী প্রবণতার রূপ নেয়। এক পর্যায়ে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে 25 পয়েন্ট বেশি বেড়ে লেনদেন হয়। তারপর সেল প্রেসার সূচক আগের দিনের সীমানায় ফিরে আসে। এমন দৃশ্য কয়েকবার দেখা যায়। শেষ বেলায় ডিএসই সূচক কোন রকম 6 পয়েন্টের বেশি ঊর্ধ্বমুখী থাকে। তো বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের মধ্যে বিসিসি এককভাবে যেসব সিদ্ধান্ত নিচ্ছে তার সবগুলো বাস্তবায়ন যোগ্য বা বাজার বান্ধব হচ্ছে না। বিশেষ করে কর্পোরেট গভর্নেন্স কারসাজির অভিযোগের বড় আকারের শাস্তি, বোনাস, নগদ বন্টনের শর্ত, ঘন ঘন সার্কুলার দিয়ে এই বিষয়ে অনেক সময় স্টক হোল্ডারদের মতামত উপেক্ষিত থাকে। এর ফলে বাজারে অনাস্থা তৈরি হচ্ছে, যা দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মধ্যে বাজারে আস্থা ফেরাতে হলে সবচেয়ে আগে দরকার স্টক হোল্ডারদের অংশগ্রহণ, নীতি নির্ধারণ, বিনিয়োগকারীদের স্বার্থে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, সততা ও দক্ষতা দিয়ে বাজার পরিচালনা, বড় বিনিয়োগকারীদের অসচ্ছল সেল প্রেসার মনিটরিং, নিয়ন্ত্রণ, মৌলভিত্তিক কোম্পানিকে প্রাধান্য দিয়ে আইপি অনুমোদন এবং বাজারে দীর্ঘমেয়াদী পুঁজি প্রবাহ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকে উৎসাহিত প্রদান। শেয়ার বাজারে চোখ রাঙানি সূচক ঊর্ধ্বমুখী হলেও ভয়াবহ সেল প্রেসার বাংলাদেশের শেয়ার বাজারে এক সম্ভাবনাময় ক্ষেত্র। এই বাজারের মাধ্যমে রাষ্ট্র, জনগণ উভয় লাভবান হতে পারে, তবে এর জন্য দরকার বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থা, আর সেটি এখন সময়ের দাবি। নিয়ন্ত্রক সংস্থা ও স্টক হোল্ডারদের মধ্যে আস্থা ও সহযোগিতার সেতুবন্ধন করতে না পারলে শেয়ার বাজার বরাবর এমন অনাস্থা ও দরপতন চক্রে ঘুরপাক খাবে। তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা শেষ সময়ে যেটা শুনলাম, যে আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ যেটি সে বলা হয়েছে। এগুলো অবশ্যই নিশ্চিত করা গেলে আমি মনে করি মার্কেট অটোমেটিক ঘুরে দাঁড়াবে, কিন্তু আসলে দিন শেষে সেগুলো আর বাস্তবায়ন হয় না। এটাই দুঃখজনক বিষয় বলে আমার মনে হয়। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। মৌলভিত্তির শেয়ার ছাড়াও সম্ভাবনায় দুয়ার খুঁজছেন বিনিয়োগকারীরা। নিউজে যা বলেছে যে লেনদেনের সূচক ইতিবাচক ধারা বাজারে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা বাড়িয়েছে, যদিও দুর্বল মৌলভিত্তির কোম্পানিতে আগ্রহ বাড়া বাজারের স্থিতিশীলতার দিক থেকে সতর্ক সংকেত হতে পারে। তো বিনিয়োগকারীরা বলছেন মৌলভিত্তির শেয়ারের পাশাপাশি তারা অন্যান্য শেয়ারের সম্ভাবনার দুয়ার খুঁজছেন। তো যাই হোক, মূলত মৌলভিত্তির শেয়ার দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উপযুক্ত, কিন্তু স্বল্পমেয়াদে বা বড় ধরনের প্রফিট করার জন্য কিছু জাঙ্ক শেয়ার বা কিছু জেড ক্যাটাগরি ও বি ক্যাটাগরির শেয়ার ইনভেস্টমেন্ট করা যেতে পারে। সেক্ষেত্রে একটি ভালো পোর্টফোলিও তৈরি হয় বলে আমি মনে করি। তো একটি ভালো বা আদর্শ পোর্টফোলিওতে আসলে সব ধরনের শেয়ারই থাকবে, তবে মৌলভিত্তিক শেয়ারের উপরে বেশি গুরুত্ব প্রদান করা উচিত বলে আমার মনে হয়। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কোটা বেড়ে হচ্ছে 60%। কি বলছে, শেয়ার বাজারে সংস্কার টাস্ক ফোর্সের চূড়ান্ত সংশোধনী অনুযায়ী প্রাথমিক গণপ্রস্তাবের জন্য সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দের পূর্বে 50% থেকে বাড়িয়ে 60% করা হয়েছে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিও শেয়ার বরাদ্দের হার বাড়ছে, যা বাজারে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে। অপরদিকে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ 10% কমে 40% করা হয়েছে, যার ফলে প্রাতিষ্ঠানিক ও পেশাদার বিনিয়োগকারীদের জন্য বরাদ্দের পরিমাণ কমেছে, যা বাজারের বৈচিত্র্য ও স্বচ্ছতাকে আরো প্রভাবিত করবে। যাই হোক, নিউজটা অনেক বড়, আপনারা পড়ে নিতে পারেন। এখানে আইপিও সংক্রান্ত একটি বৈঠক ছিল, সেই বৈঠকের ডিটেলসটা তুলে ধরা হয়েছে। তো এটা আমি মনে করি সাধারণ বিনিয়োগকারীদের জন্য অবশ্যই একটি ভালো সংবাদ, কারণ এখন সাধারণ বিনিয়োগকারীরা হয়তো আগের চেয়ে বেশি পরিমাণে শেয়ার পেতে পারে এবং সেখান থেকে ভালো পরিমাণে লাভবান তারা হতে পারবেন বলে আমি মনে করি। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ, ব্রোকারেজ হাউসের সনদ বাতিল। কি বলেছে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত একটি ব্রোকারেজ হাউসের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তো বাতিলকৃত প্রতিষ্ঠানটি হলো শাহ মোহাম্মদ সগির অ্যান্ড কোং লিমিটেড, যা স্টক ব্রোকার ও স্টক ডিলার হিসেবে নিবন্ধিত ছিল। তো বিসিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ, সমন্বিত গ্রাহক হিসেবে ঘাটতি, সিকিউরিটিজ আইন লঙ্ঘন সহ একাধিক গুরুতর অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে সব দিক থেকে বিবেচনা করে সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়। তো যাই হোক, এটা খুবই দুঃখজনক সংবাদ বলে আমার মনে হয়, যে কারণ একটা ব্রোকারেজ হাউসের কাছে যারা বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্টগুলো খোলেন, সাধারণ বিনিয়োগকারী, তাদের অর্থগুলো আমানত হিসাবে থাকে, যখন তারা সেটা খেয়ানত করে তাহলে সেটা সাধারণ বিনিয়োগকারীদের কাছে কিছুই করার থাকে না, যা খুবই দুঃখ, হতাশা ছাড়া কিছুই মনে হয় না। তো এখানে আমি মনে করি আরো বেশি নজরদারি করা উচিত এবং ব্রোকারেজ হাউসগুলোকে খুব স্বচ্ছতার সাথে চলা উচিত।
তো যাই হোক, আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।